তো ক্লাস 11-এর সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হতে হাতে গোনা আর কয়েকটি দিন রয়েছে। তাই এই কয়েকদিনের মধ্যেই তোমরা যাতে ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিতে পারো তোমাদের পরীক্ষার জন্য, সেই জন্যই আমি কোনো না কোনো সাবজেক্টের ফাইনাল সাজেশনের ভিডিও আমি প্রতিদিনই দিচ্ছি। তো আজকের ভিডিওটি হলো তোমাদের যে ভূগোল সাবজেক্টটি রয়েছে এই ভূগোল সাবজেক্টের শেষ সাজেশান, অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য ফাইনাল সাজেশান এবং ধরতে পারো এটা লাস্ট মিনিট সাজেশান। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের একটি কথা জানিয়ে রাখি, তোমাদের মোট 3টি বড় বড় অধ্যায় রয়েছে। এক হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়, 2 মানবীয় ভূগোলের মৌলিক বিষয় এবং 3 ভারতের ভূগোল। তো তোমাদের প্রথম যে অধ্যায়টি প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়, এই অধ্যায়টির নোটস কিন্তু আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ভিডিওটি দেখে নেবে। আজকের ভিডিওটিতে তোমরা দেখতে পাবে তোমাদের যে 2টি অধ্যায় বাকি রয়েছে, ভারতের ভূগোল এবং মানবীয় ভূগোলের মৌলিক বিষয়, এই 2টি অধ্যায় থেকে পুরো সম্পূর্ণ ফাইনাল সেশন। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা এবার শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আজকের প্রথম প্রশ্ন, নব্য নিয়ন্ত্রণবাদ কথাটি প্রথম ব্যবহার করেন কে? গ্রিফিথ টেলর। 2 ভাববাদীদের চিন্তাভাবনা কেমন? বর্ণনামূলক। 3 মানুষ ও পরিবেশের আত্মসম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি? প্রযুক্তি। পরবর্তী প্রশ্ন, সেফোলজি থেকে মানব ভূগোলের উপক্ষেদ সংযুক্ত হয়েছে, সেটি হলো নির্বাচনী ভূগোল। 5 যার প্রভাব থেকে মূলক ভূগোলের উৎপত্তি, তিনি কে? কার্ল মার্কস। 6 যেটি মানব ভূগোলের অন্তর্গত নয়, সেটি কি? প্রাকৃতিক ভূগোল। 7 যে উপাদানটি প্রাকৃতিক পরিবেশের অংশ নয়, সেটি কি? কৃষিকাজ। 8 যেটি সামাজিক ভূগোলের উপশাখা নয়, সেটি কি? সামরিক ভূগোল। 9 ঐতিহাসিক ভূগোল যে ক্ষেত্রের অন্তর্গত, সেটি হলো অর্থনৈতিক ভূগোল। প্রশ্নগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। তো প্রশ্নগুলো কিন্তু তোমরা গুরুত্ব সহকারে এবং ভালোভাবে রেডি করে রেখে দেবে। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক মানবীকরণ কথাটির অর্থ কি? কথাটির অর্থ হলো প্রয়োজন অনুসারে প্রকৃতিকে পরিবর্তন করা। 11 আধুনিক মানবীয় ভূগোলের জনককে? র্যাটজেল। 12 যেটি সামাজিক ভূগোলের উপক্ষেত্র, সেটি কি? অবসরের ভূগোল। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রকে জীবিত জীব হিসেবে বর্ণনা করতেন যে দেশের ভূগোলবিদেরা, সেটি কোন দেশ? সেটি হলো জার্মানি। 14 যেটি অর্থনৈতিক ভূগোলের অংশ, সেটি কি? বিপণন ভূগোল। 15 প্রকৃতির ওপর মানুষের সংস্কৃতির যে ছাপ পড়ে থাকে তাকে কি বলা হয়? তো এখানে উত্তরটি হয়ে যাবে সাংস্কৃতিক ভূদৃশ্য। 16 ঔপনিবেশিকতার সময় ভূগোলের যে দৃষ্টিভঙ্গি সর্বাধিক গৃহীত হয়, সেটি কি? আঞ্চলিক ভূগোল। 17 ভূগোলে ভিদাল দিলাপ্লাস যে দৃষ্টিভঙ্গির মতানুসারী ছিলেন, তিনি কে? সম্ভাবনাবাদ। পরবর্তী প্রশ্ন, ভূগোল শাস্ত্রের যে শাখায় মানুষের ক্রিয়াকলাপ ও প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয়, তাকে কি বলা হয়? অর্থনৈতিক ভূগোল। 19 পশুপালন যে স্তরের অর্থনৈতিক কাজ, সেটি হলো প্রথম স্তরের। পরবর্তী প্রশ্ন, পর্যটক যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত, সেটি হলো তৃতীয় ক্ষেত্র। 21 সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত, সেটি হলো পরামর্শদান। 22 সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী। পরবর্তী প্রশ্ন, নির্মাণ শিল্প যে অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত, সেটি হলো মাধ্যমিক। 24 যেটি প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজ, সেটি হলো খনিজ আহরণ। পরবর্তী প্রশ্ন, ভারতে নিয়োজিত জনসংখ্যা অর্থনীতির যে ক্ষেত্রে সর্বাধিক, সেটি হলো প্রাথমিক ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, কালো পোশাকের কর্মী যে কাজের সঙ্গে যুক্ত, সেটি হলো খনিজ উত্তোলন। 29 রঙহীন কর্মীদের যে নামে আখ্যায়িত করা হয় বা আখ্যায়িত দেওয়া হয়, তাদের কি বলা হয়? কর্মহীন। 30 সামরিক কাজে যুক্ত কর্মীরা সবুজ পোশাক পরে, অর্থাৎ যারা সামরিকের কাজ করে তারা হচ্ছে সবুজ পোশাক পরে। 29 পরবর্তী প্রশ্ন, বনজ সম্পদ সংগ্রহের সাথে নিযুক্ত কর্মীরা লাল পোশাক পরে। পরবর্তী প্রশ্ন, ভারতের মোট জাতীয় আয়ের যত শতাংশ প্রাথমিক স্তর থেকে আসে, সেটি হলো 18%। পরবর্তী প্রশ্ন, গুদামজাতকরণ ও বিপণন যে প্রকার অর্থনৈতিক কাজ, সেটি হলো পরিবেশমূলক। 32 পৃথিবীর সম্পদের সাথে যে স্তরের কার্যাবলী জড়িত, সেটি হলো প্রাথমিক স্তরের। 33 অনুন্নত ও উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষের কাজ হলো কৃষি ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করা। তো পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? লাক্ষাদ্বীপ। 35 ভারত এশিয়া মহাদেশের যেদিকে অবস্থিত, সেটি হলো দক্ষিণ দিকে।
36। ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তো এটা হবে দাদরা। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো 8টি। 38। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? মালদ্বীপ। 39। 1950 সালের 26শে জানুয়ারির আগে ভারতের কটি অঙ্গরাজ্য ছিল? 14টি, এবং বর্তমানে রয়েছে 28টি। তোমাদের যদি এই প্রশ্নটিও আসে তোমরা এটা মনে রেখে দেবে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। 41। মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে যে রাজ্য হয়েছে সেটি হলো ছত্তিশগড়। 42। লাইন অফ কন্ট্রোল লেখাটি দেখা যায় ভারতের কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীর সীমানায়, অর্থাৎ ভারত পাকিস্তান সীমানার কাছে। পরবর্তী প্রশ্ন, কত সালে সার্ক গঠিত হয়? 1985 সালে। 44। দারুচিনি দ্বীপ বলা হয় কাকে? শ্রীলঙ্কাকে। 45। ভারতের স্থলভাগের দক্ষিণ সীমানা যে নামে পরিচিত সেটি হলো কুমারিকা অন্তরীপ। পরবর্তী প্রশ্ন, ভারত যে গোলার্ধের দেশ সেটি হলো উত্তর পূর্ব। 47। ক্ষেত্রফলের ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি? গোয়া। 48। রাজ্য পুনর্গঠন কমিটি স্থাপিত হয় কবে? 1953 সালে। পরবর্তী প্রশ্ন, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় কবে? 31শে অক্টোবর 2019 সালে। তো এই ছিল তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ভূগোল থেকে ফাইনাল সাজেশান। তোমাদের যে 3টি বড় বড় অধ্যায় রয়েছে, 3টি বড় বড় অধ্যায়েরই আমি পুরো ফাইনাল সাজেশান তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য দিয়ে দিলাম। এছাড়াও তোমাদের ক্লাসে ক্লাস টিচার এবং টিউশনের টিচার যেগুলি তোমাদের বারবার ধরেছেন, যেই প্রশ্নগুলো বারবার আলোচনা হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে। তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তোমরা বহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকার হয়, যদি কিছু শিখতে পারো, তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।